গুড ইভিনিং স্টুডেন্টস, তোমাদেরকে আমাদের চ্যানেল এডুকেশন 40 তে স্বাগতম। আমি তোমাদের রাহুল স্যার। আজকে তোমাদের শুরু করব আমি ভূগোল। আজকে ভূগোলের এটা প্রথম ক্লাস। তো ভূগোলের প্রথম চ্যাপ্টারে কি আছে, আমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই সম্পর্কে আজকে আমরা পড়ব। তো চলো শুরু করা যাক। যদি তোমাদেরকে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে। চলো দেখি কি আছে, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তাহলে বহির্জাত প্রক্রিয়া কাকে বলবো? বহির্জাত প্রক্রিয়া মানে নামে বুঝতে পারছো, বহির্জাত মানে বাইরের প্রক্রিয়া। বহির্জাত মানে কি বাইরের প্রক্রিয়া। একটা আছে কি অন্তর্জাত প্রক্রিয়া, একটা কি আছে অন্তর্জাত, একটা হচ্ছে বহির্জাত। একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? যখন ভূগর্ভের ভিতরে যখন কোনো কি হবে কার্য ঘটবে, ভূগর্ভের ভিতরে কোনো প্রক্রিয়ার মাধ্যমে যখন কি হবে ভূপৃষ্ঠের কোনো কার্য ঘটবে, তখন তাকে আমরা কি বলবো? অন্তর্জাত প্রক্রিয়া। আর বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? যখন ভূগর্ভের বাইরে কোনো শক্তির দ্বারা কি, কোন শক্তি বলতে এখানে কি কি শক্তি আছে? নদীর শক্তি আছে, নদীর আছে, হিমবাহ আছে, বায়ু, সমুদ্র তরঙ্গ, এগুলো হচ্ছে বাইরের শক্তি। এগুলো হচ্ছে বাইরের শক্তি। শক্তি আর প্রক্রিয়া দুটো কি আলাদা জিনিস। এগুলো কি করছে? শক্তি দিচ্ছে, তার ফলে কি হচ্ছে একটা প্রক্রিয়া ঘটবে। তাহলে বাইরের কোন শক্তির দ্বারা কি কি শক্তি হতে পারে? নদীর, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ। এই শক্তির দ্বারা যেই প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, যেই প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের ওপরে, কোথায়? ভূপৃষ্ঠের ওপরে কি হবে? ভূমিরূপের পরিবর্তন ঘটবে। ভূমিরূপের কি ঘটবে? পরিবর্তন ঘটবে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো বহির্জাত প্রক্রিয়া। তাহলে বাইরের কোন শক্তির দ্বারা যখন ভূপৃষ্ঠের ওপরে কোন প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, ভূপৃষ্ঠের কোন কার্য ঘটবে, ভূপৃষ্ঠে কি হবে কোনো কার্য ঘটবে, বা ভূপৃষ্ঠের ক্ষয় বা সঞ্চয় কার্যের, এখানে দুটো কার্যের মাধ্যমে হতে পারে। ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে কি হবে ভূপৃষ্ঠের কি বলতে পারো? কার্য ঘটবে। সেটাকে আমরা কি বলবো? বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত মানে বাইরের শক্তি দ্বারা, বহির্জাত প্রক্রিয়া মানে বাইরের শক্তির দ্বারা। আর অন্তর্জাত মানে ভেতরের শক্তি দ্বারা। অন্তর্জাত প্রক্রিয়ায় কি কি আছে? ভূমিকম্প, তারপরে কি আছে? অগ্নুদ্গম। এগুলো হচ্ছে তোমার ভিতরের শক্তি। যখন ভিতরের শক্তির দ্বারা ভূপৃষ্ঠের কোনো কি হবে কার্য করবে, তখন তাকে আমরা কি বলবো? অন্তর্জাত প্রক্রিয়া। আর বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? ভূপৃষ্ঠের বাইরের কোন শক্তির দ্বারা, কি কি শক্তি হতে পারে? নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, যে কোনো শক্তি হতে পারে। এর দ্বারা যদি ভূপৃষ্ঠের উপরিভাগের ক্ষয় বা সঞ্চয় কার্যের মাধ্যমে, ক্ষয় আর সঞ্চয় কাজ বেশি করবে, ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে কি করবে? ভূপৃষ্ঠের উপরিভাগের কার্য ঘটবে, বা ভূপৃষ্ঠের উপরিভাগে কি করবে? কোনো ভূমিরূপ গঠন করবে। তাকে আমরা কি বলবো? বহির্জাত প্রক্রিয়া। বোঝা গেল? এই বহির্জাত প্রক্রিয়া দু রকম ভাবে হয়ে থাকে। কোন দু রকম তো না, 3 রকম ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে অবরোহণ প্রক্রিয়া, 2 নম্বর হচ্ছে আরোহণ প্রক্রিয়া, ও 3 নম্বর হচ্ছে জৈবিক প্রক্রিয়া। এই জৈবিক প্রক্রিয়া তোমাদের নেই, শুধু কি আছে? অবরোহণ প্রক্রিয়া আর আরোহণ প্রক্রিয়া। তো অবরোহণ প্রক্রিয়া কাকে বলবো? যখন ভূপৃষ্ঠের বাইরের শক্তির দ্বারা কি হবে, অব মানে নিচু হবে, ভূপৃষ্ঠের কি হবে, অবরোহণ প্রক্রিয়া কাকে বলবে? যখন বাইরের কোনো শক্তি দ্বারা কি হবে ভূপৃষ্ঠের উপরিভাগ কি হবে? নিচু হবে, মানে ক্ষয় কার্যের মাধ্যমে কি হবে? নিচু হবে, তখন তাকে আমরা বলবো অবরোহণ প্রক্রিয়া। আর আরোহণ প্রক্রিয়া কাকে বলে? যখন বাইরের কোনো শক্তি দ্বারা কি হবে ভূপৃষ্ঠের উপরিভাগের কি, ভূপৃষ্ঠের উপরিভাগ কি হবে? উঁচু হবে।
উঁচু হবে, মানে সঞ্চয় কার্যের মাধ্যমে কি হবে সেটা উঁচু হবে, তখন সেটাকে আমরা কি বলবো আরোহণ প্রক্রিয়া। তাহলে অবরোহণ প্রক্রিয়া মানে ভূপৃষ্ঠের কি হবে ক্ষয় কার্যের মাধ্যমে নিচু হবে, আর আরোহণ প্রক্রিয়া মানে ভূপৃষ্ঠের ক্ষয় সঞ্চয় কার্যের মাধ্যমে উঁচু হবে, কি হবে উঁচু হবে, তখন তাকে আমরা বলবো আরোহণ প্রক্রিয়া। তাহলে এই অবরোহণ আর আরোহণ প্রক্রিয়া যখন একসঙ্গে ঘটবে, যখন অবরোহণ আর আরোহণ প্রক্রিয়া একসঙ্গে ঘটবে তখন কি হবে, অবরোহণে কি হচ্ছে উঁচু জায়গায় নিচু হচ্ছে, আরোহণে কি করছে সেটা কি করছে নিচু জায়গাটাকে আবার ভরাট করে উঁচু করছে। তাহলে এক পর্যায়ে কি হবে সেটা সমতল হয়ে যাবে, কেমন হয়ে যাবে সমতল হয়ে যাবে, এবং সমতল হয়ে যাওয়াকে কি বলে আমরা, এটাকে বলা হয় পর্যায়ন প্রক্রিয়া। তাহলে অবরোহণ ও আরোহণের ফলে যখন ভূপৃষ্ঠের উপরিভাগের কি হবে সমতলীকরণ হবে, মানে কি সমান করে দিবে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো পর্যায়ন প্রক্রিয়া। বোঝা গেল? তাহলে অবরোহণ প্রক্রিয়া কি, আরোহণ প্রক্রিয়া কি, আর পর্যায়ন প্রক্রিয়া কি। তাহলে বলো তো অগ্নুদ্গম বহির্জাত প্রক্রিয়া না অন্তর্জাত প্রক্রিয়া, এটা পরীক্ষাতে পড়ে অনেক টাইম। অগ্নুদ্গম হবে অন্তর্জাত প্রক্রিয়া, কি প্রক্রিয়া এটা ভূপৃষ্ঠের ভিতরে ঘটছে, আর বহির্জাত প্রক্রিয়া কোনগুলো যেগুলো ভূপৃষ্ঠের বাইরে ঘটবে, ভূপৃষ্ঠের বাইরে, যেমন নদীর হিমবাহ, বায়ু, সমুদ্রের তরঙ্গের এইসব শক্তির দ্বারা যখন কোনো প্রক্রিয়া ঘটবে সেগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বোঝা গেল? তাহলে এই অবরোহণ আরোহণ তো পড়লাম, অবরোহণ আরোহণের মিলিত কার্যকে কি বলা হয় পর্যায়ন প্রক্রিয়া বলা হয়। এই অবরোহণ প্রক্রিয়া আবার 3 রকম ভাবে সম্পূর্ণ হয়। এই অবরোহণ প্রক্রিয়া কি হয়, এই অবরোহণ প্রক্রিয়া আবার 3 রকম ভাবে সম্পূর্ণ হয়। কি কি দেখো, তাহলে অবরোহণ প্রক্রিয়া কি আবার 3 রকম ভাবে কি হচ্ছে অবরোহণ প্রক্রিয়া, এটা 3 রকম ভাবে সম্পন্ন হচ্ছে। কি কি, একটা হচ্ছে আবহ বিকার, দু নম্বর হচ্ছে পুঞ্জিত ক্ষয়, তিন নম্বর হচ্ছে ক্ষয়ী ভবন। তাহলে এই অবরোহণ প্রক্রিয়া 3 রকম ভাবে হচ্ছে। অবরোহণ মানে কি, অবরোহণ মানে কোন কার্য করবে ক্ষয় কার্য করবে, অবরোহণ মানে ক্ষয় কার্য করবে, কারণ উঁচু জায়গা কি করছে নিচু করছে। তাহলে অবরোহণ প্রক্রিয়া কাকে বলবো আমরা, অবরোহণ তো হয়েছে, তো আবহ বিকার কাকে বলে, আবহ বিকার কাকে বলে, তাহলে আবহ বিকার কাকে বলে নামেই জানতে পারছো, আবহাওয়ার ফলে, আবহাওয়ার ফলে কি হবে যখন আবহাওয়ার ফলে কোনগুলো জলবায়ু কি বলতে পারো উষ্ণতা, আর্দ্রতা, তারপর জলীয় বাষ্প, এদের ফলে যখন কি হবে শিলায় কি ঘটবে শিলায় ভাঙন ঘটবে, এদের ফলে কি হয় শিলায় যখন ভাঙন ঘটবে। তাহলে আবহাওয়ার ফলে যখন কোনো আবহাওয়ার ফলে যদি কোনো প্রক্রিয়ার মাধ্যমে কি হয় শিলার ভাঙন ঘটে, কি ঘটবে ভাঙন ঘটবে, তখন সেটাকে আমরা কি বলবো আবহ বিকার বলবো, আবহ বিকার বলবো। তাহলে কিসের ফলে হচ্ছে সেটা আবহাওয়ার ফলে। তাহলে পুঞ্জিত ক্ষয় কাকে বলে, তো পুঞ্জিত ক্ষয় কাকে বলে, দেখো যখন আবহাওয়া বিকার প্রক্রিয়াটা হয়ে গেল, ধরো এখানে একটা কি আছে শিলা আছে, শিলাটা কি হলো তোমার আবহাওয়া বিকারের ফলে এটা ভাঙন সৃষ্টি হলো, যখনই এটা ভাঙন সৃষ্টি হবে সেটা কি হবে আলগা হয়ে যাবে, আলগা হয়ে যাওয়ার পর সেটা কি করার চেষ্টা করবে নিচে আসার চেষ্টা করবে। যখন আবহাওয়া বিকারের ফলে যখন শিলার কি হয় ভাঙন সৃষ্টি হয় এবং সে শিলাখণ্ডটা আলগা হয়ে কি যখন অভিকর্ষ টানের ফলে কি হয় নিচের দিকে পড়তে থাকে, অভিকর্ষ টানের ফলে নিচের দিকে পড়তে থাকে, তখন সেটাকে আমরা কি বলবো পুঞ্জিত ক্ষয় বলবো। আবহাওয়া বিকারের ফলে যখন কোনো শিলায় কি সৃষ্টি হয় ভাঙন সৃষ্টি হয়, ভাঙন সৃষ্টি হয়ে গেল, ভাঙন সৃষ্টি হওয়ার ফলে সে এগুলো কি আলগা হয়ে যাবে, আলগা হয়ে সেগুলো নিচের দিকে যখন অভিকর্ষ টানের প্রভাবে যখন নিচের দিকে নামতে শুরু করবে তখন সেটাকে আমরা কি বলবো পুঞ্জিত ক্ষয় বলবো, সেটা কি বলবো পুঞ্জিত ক্ষয় বলবো। পুঞ্জিত ক্ষয় হয়ে গেল, তার ক্ষয়ী ভবন কাকে বলে, ক্ষয়ী ভবন কাকে বলে, ক্ষয়ী ভবন কাকে বলে,
তাহলে যখন এটা কি হয়ে গেল, নিচে পড়ে গেল, পুঞ্জিত ক্ষয় কি অভিঘর্ষণ টানের প্রভাবে নিচে পড়ে গেল। এবার নিচে পড়ে গেল এবং নিচে পড়ে যাওয়ার পর যখন বাইরের কোনো শক্তির দ্বারা, বাইরের কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা, বাইরের কোনো প্রাকৃতিক শক্তি, সেটা নদী হতে পারে, হিমবাহ হতে পারে, বায়ু হতে পারে, যখন সেই শিলার টুকরো গুলোকে এক জায়গা থেকে অন্য জায়গা কি করবে, স্থানান্তরিত করবে, এক জায়গা থেকে অন্য জায়গা স্থানান্তরিত করবে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো তোমার ক্ষয়ী ভবন। তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করবে, স্থানান্তরিত করবে। তাহলে বাইরের কোনো যখন পুঞ্জিত ক্ষয় হয়ে গেল, সেটা অভিকর্ষ টানের প্রভাবে নিচে পড়ে গেল, এবং এটা যখন এক জায়গা থেকে বাইরের কোনো শক্তির দ্বারা, প্রাকৃতিক শক্তির দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গা কি করবে, স্থানান্তরিত করবে, তখন সেটাকে আমরা কি বলবো, স্থানান্তরিত করলে এখান থেকে অন্য জায়গায় নিয়ে গেল, সেটাকে আমরা কি বলবো, ক্ষয়ী ভবন বলবো। সেটাকে আমরা কি বলবো, ক্ষয়ী ভবন বলবো। এখানে একটা প্রশ্ন আছে, নগ্নি ভবন কাকে বলে? নগ্নি ভবন কাকে বলে? নগ্নি ভবন কি? তো নগ্নি ভবন কি? তো নগ্নি ভবন কি? এই আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ী ভবন, একে একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় নগ্নি ভবন। যেমন এইটা পুরো প্রক্রিয়াটা একসঙ্গে হবে, তখন সেটা কি বলবো আমরা, নগ্নি ভবন। তাহলে যদি বলে নগ্নি ভবন সমান কি, তাহলে নগ্নি ভবন সমান কি হবে, আবহ বিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস কি, ক্ষয়ী ভবন। নগ্নি ভবন কি, যখন আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয় বা ক্ষয়ী ভবন একসঙ্গে কি হবে, ঘটবে, তখন সেটাকে আমরা কি বলবো, নগ্নি ভবন বলবো। একসঙ্গে ঘটে কি করছে, শিলার ক্ষয় কার্য ঘটাচ্ছে এবং কোনো ভূমিরূপ গঠন করছে, সেটাই বলা হয় নগ্নি ভবন। তো বোঝা গেল নগ্নি ভবন কি। এরপরে কি আসছে, অবরোহণ আরোহণ প্রক্রিয়া তো হলো, এরপরে কি আসছে, তাহলে বহির্জাত প্রক্রিয়া ধীর গতি, কেমন প্রক্রিয়া, ধীর গতি না গতিশীল প্রক্রিয়া? বহির্জাত প্রক্রিয়া ধীর গতি না গতিশীল? বহির্জাত প্রক্রিয়া হচ্ছে ধীর গতি সম্পূর্ণ। বহির্জাত প্রক্রিয়া কি, বহির্জাত প্রক্রিয়া হচ্ছে ধীর গতি সম্পূর্ণ। এই প্রক্রিয়াটা হচ্ছে ধীর গতি। এটা অনেক দিন ধরে চলতে চলতে কি নতুন ভূমিরূপের গঠন করে, অনেক দিন ধরে চলে, এটা অনেক দিন ধরে চলে বলে এটাতে কি হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, প্রক্রিয়াটা আস্তে আস্তে হচ্ছে বলে এটা কি নতুন নতুন ভূমিরূপ গঠন করছে। তাহলে বহির্জাত প্রক্রিয়া কি, ধীর গতি সম্পূর্ণ, এটা অনেকদিন ধরে চলে বলে নতুন নতুন ছোট ছোট ভূমিরূপ গঠন হয়। এই প্রক্রিয়া দুটি কার্যের মাধ্যমে ঘটে থাকে, একটা হচ্ছে ক্ষয় কার্য, একটা হচ্ছে সঞ্চয় কার্য। ক্ষয় কার্য আর সঞ্চয় কার্যের মাধ্যমে কি ভূমিরূপ গঠন করে থাকে। এটা শুধু কোথায়, এই অবরোহণ আর আরোহণ প্রক্রিয়া বা বহির্জাত প্রক্রিয়া কোথায় ঘটবে, শুধু ভূপৃষ্ঠের উপরিভাগেই ঘটবে, ভূপৃষ্ঠের নিচে ঘটবে না, ভূপৃষ্ঠের কোথায়, উপরিভাগেই ঘটবে। বোঝা গেল। এরপরে আসছে নদীর কাজ। আমরা তো দেখলাম বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কি, বহির্জাত শক্তির মধ্যে কি কি আছে, নদী আছে, হিমবাহ আছে, বায়ু আছে, সমুদ্র তরঙ্গ আছে। এই এই সম্পর্কে আমাকে পড়তে হবে, কারণ এখানেই বলে দিয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তাহলে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কোনগুলো পড়ছে, নদীর প্রক্রিয়া পড়ছে, হিমবাহর প্রক্রিয়া পড়ছে, বায়ুর প্রক্রিয়া পড়ছে। তাহলে এদের সম্পর্কে আমাকে কি জানতে হবে, এবং এদের দ্বারা কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো আমাকে জানতে হবে। প্রথমে পড়বো আমরা কি, নদীর কাজ বা নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ গুলো পড়বো। এটা আমি মিটিয়ে দিচ্ছি। তাহলে নদী কাকে বলে, নদী কাকে বলে, নদী কি, নদী, নদী হচ্ছে যখন পার্বত্য অঞ্চলে বা পার্বত্য অঞ্চল থেকে
পার্বত্য অঞ্চল থেকে যখন কোনো জলধারা কি হবে, পার্বত্য অঞ্চল থেকে, ধরো এটা হচ্ছে একটা পর্বত, এই পার্বত্য অঞ্চল থেকে যখন কোনো জলধারা অভিকর্ষ টানের প্রভাবে কি হবে, নিচের দিকে বেয়ে চলবে, নিচের দিকে বেয়ে চলবে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো নদী। সেটা কি বলবো আমরা, নদী। তা নদী কি, যখন পার্বত্য বা অঞ্চল থেকে কোনো কি জলধারা ভূমির ঢাল বরাবর কি হবে, অভিকর্ষ টানের প্রভাবে নিচের দিকে নামতে থাকবে, সেটাকে আমরা কি বলবো, নদী। সেটা কি বলবো আমরা, নদী। তাহলে এটা হলো নদী। নদী, নদীর কি আছে, নদীর আমরা একটা কি বলি, নদী হচ্ছে তোমার একটা মূল নদী থাকে, ধরো এটা হচ্ছে একটা মূল নদী, এটা হচ্ছে মূল নদী। এই নদীর সঙ্গে কি অনেক ছোট বড় নদী এসে মিশ্রিত হয়, নদীর সঙ্গে কি, ধরো এই একটা মূল নদী চলছে, এইটাকে আমরা কি ধরলাম, প্রধান নদী ধরলাম, এই নদীর সঙ্গে কোনো একটা নদী এসে মিশলো, কোনো একটা নদী এসে মিশলো, অথবা হতে পারে এই নদী থেকে কোনো একটা নদী বার হয়ে গেল, বার হতে পারে, কোনো নদী এসে মিশতেও পারে। তা যখন মূল নদীর সঙ্গে কোনো নদী এসে মিশবে তখন সেটাকে আমরা কি বলবো, উপনদী, তখন সেটাকে আমরা কি বলবো, উপনদী। আর যখন মূল নদী থেকে যে কোনো নদী বার হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, শাখা নদী। কি নদী, শাখা নদী। মূল নদী থেকে কোনো নদী যদি এসে মিশে তখন সেটা হচ্ছে উপনদী, আর যখন কোনো নদী বার হয়ে যায় সেটা হচ্ছে শাখা নদী। এই মূল নদীর যেখান থেকে তৈরি হয়, নদী যেখান থেকে উৎপন্ন হয় সেটাকে কি বলা হয়, নদীর উৎস, সেটাকে বলা হয় নদীর উৎস। আর নদী যেখানে গিয়ে মিশে যায় সেটাকে কি বলা হয়, নদীর মোহনা, নদীর মোহনা। তাহলে নদী যেখান থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে নদীর উৎস, আর যেখানে গিয়ে মিশে যায় সেটা হচ্ছে নদীর মোহনা। আচ্ছা, তাহলে কি, তাহলে উৎস মোহনা হয়ে গেল। উপনদী, শাখা নদী কি, এবার আসছে নদী অববাহিকা কাকে বলে। নদী অববাহিকা উৎস থেকে মোহনা পর্যন্ত, উৎস থেকে মোহনা পর্যন্ত মূল নদীর সঙ্গে যত উপনদী শাখা নদী মিলে কি একটা কি তৈরি করেছে, নদী গোষ্ঠী তৈরি করেছে, একটি নদী গোষ্ঠী। তোরা পশ্চিমবঙ্গের লোক জানো গোষ্ঠী কি জিনিস, গোষ্ঠী মানে হচ্ছে দল, গোষ্ঠী মানে কি দল, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা করে গোষ্ঠী আছে। সেরকম কি নদীগুলো কি মূল নদীর সঙ্গে উপনদী শাখা নদী মিলে উৎস থেকে মোহনা পর্যন্ত অনেকগুলো কি নদী গোষ্ঠী তৈরি করেছে। এই উৎস থেকে মোহনা পর্যন্ত পুরো নদীর পুরোটাকেই কি বলা হয়, পুরো অঞ্চলটাকে কি বলা হয়, নদী অববাহিকা। পুরো অঞ্চলটাকে কি বলা হয়, নদী অববাহিকা। এটাকে বলা হয় কি, নদী অববাহিকা। পুরোটাকাই, যদি এটা গঙ্গা নদী হয় তাহলে পুরোটাকে আমরা কি বলবো, গঙ্গা নদীর অববাহিকা। পুরোটাই কি বলবো, উৎস থেকে মোহনা পর্যন্ত পুরোটাই কি বলবো, গঙ্গা নদীর অববাহিকা। এটা গেল অববাহিকা। আরেকটা আছে কি, ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা। তো ধারণ অববাহিকা কি, ধারণ অববাহিকা কোথায় দেখতে পাওয়া যায়, এই উৎস অঞ্চলে দেখতে পাওয়া যায়, এই উৎস অঞ্চলে দেখতে পাওয়া যায়। তাহলে নদীর উৎস অঞ্চলে যে অববাহিকা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি, ধারণ অববাহিকা। তাহলে এখান থেকে কি হলো, জলপ্রবাহের সৃষ্টি হলো। নদীর জল যে খাল দিয়ে যায় সেটা কি বলা হয়, নদীর জল যাচ্ছে, যে জল যে খাল দিয়ে যায় সেটাকে বলা হয় নদী খাত বলা হয়। উৎস অঞ্চলে যখন জলটা কি নদী খাতে গিয়ে পড়বে সেটাই কি বলা হয়, নদী ধারণ অববাহিকা। সেটাকে কি বলা হয়, নদী ধারণ অববাহিকা। এখান থেকে উৎস অঞ্চলের সৃষ্টি হলো, নদীর জলটা কোথায় খাতে গিয়ে পড়লো, যে এখান থেকে শাখা নদী উপনদী কোনো কিছু সৃষ্টি হলো, তো সেটা কি বলবো আমরা, নদীর ধারণ অববাহিকা। বোঝা গেল। তাহলে নদী অববাহিকা মানে হচ্ছে পুরোটাই। আর নদীর ধারণ অববাহিকা কোথায় দেখতে পাওয়া যায়, উৎস অঞ্চল, নদীর উৎস অঞ্চল। এই কোশ্চেনটা পড়ে যে নদীর ধারণ অববাহিকা কোথায় দেখতে পাওয়া যায়, নদীর ধারণ অববাহিকা কোথায় দেখতে পাওয়া যায়, কোথায় দেখতে পাওয়া যায়, নদীর উৎস অঞ্চলে দেখতে পাওয়া যায়, এটা মনে রাখবে। বোঝা গেল। তারপরে আছে কি, জল বিভাজিকা কি, জল বিভাজিকা, জল বিভাজিকা। তো জল বিভাজিকা কি, কোন পার্বত্য অঞ্চলে বা কোনো সমভূমি অঞ্চলে কি নদী একটা নদী বয়ে যায় না, একটা নদী বয়ে যায় না, এর সঙ্গে কি অনেকগুলো নদী বয়ে যায়।
যখন দুই বা ততোধিক নদীকে যে উচ্চভূমি, এখানে কি আছে একটা উচ্চভূমি থাকবে, তারপর তো নদী দুটোকে কি আলাদা করে রাখছে, উচ্চভূমি আছে বলে কি নদী দুটো আলাদা হয়ে যাচ্ছে, যদি উচ্চভূমি না থাকতো নদী দুটো কোনো না কোনো কালে কি হতো, মিশে যেত। তাহলে দুই বা ততোধিক নদীকে যে উচ্চভূমি কি করে রেখেছে, পৃথক করে রেখেছে, যে উচ্চভূমি, এটা একটা উচ্চভূমি, এটা দুটো নদীকে কি করেছে, এ একটা উচ্চভূমি, দুই বা ততোধিক নদীকে কি করে রেখেছে, পৃথক করে রেখেছে। দুই বা ততোধিক নদীকে যে উচ্চভূমি কি করে রাখে, পৃথক করে রাখে, পৃথক করে রাখছে, সেই উচ্চভূমিটাকে কি বলা হয়, এই উচ্চভূমিটাকে বলা হয় জলবিভাজিকা। তাহলে এই উচ্চভূমিটাকে বলা হয় জলবিভাজিকা। বোঝা গেল? দুই বা ততোধিক নদীকে যে উচ্চভূমি পৃথক করে রেখেছে সেটা কি বলা হয়, জলবিভাজিকা। তাহলে আমরা পড়লাম নদী অববাহিকা কি। তাহলে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম হচ্ছে অ্যামাজন নদীর অববাহিকা। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম হচ্ছে অ্যামাজন নদীর অববাহিকা। আর ভারতের বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে কোনটা, গঙ্গা নদীর অববাহিকা, গঙ্গা নদীর অববাহিকা। ভারতের বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে গঙ্গা নদীর অববাহিকা। এটা তোমরা দেখতে পাবা না, এখানে লিখে দিই। অ্যামাজন নদীর অববাহিকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম, আর ভারতের হচ্ছে কোনটা, গঙ্গা, গঙ্গা নদীর অববাহিকা। বোঝা গেল? তাহলে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা অ্যামাজন নদীর অববাহিকা, ভারতের হচ্ছে গঙ্গা নদীর অববাহিকা। তবে দেখো, আমরা যে বহির্জাত প্রক্রিয়া তাদের সব শক্তি পড়ছি, বহির্জাত শক্তি পড়ছি, বহির্জাত প্রক্রিয়া পড়ছে, এগুলো সব শক্তির মূল উৎস কি? বহির্জাত প্রক্রিয়া বলো, বহির্জাত শক্তি বলো, সব শক্তির মূল উৎস কি? সব শক্তির মূল উৎস কি? মূল উৎস, সব শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। এটা কোশ্চেনে দেয়, কোনো টাইম দিয়ে দেয়, মাধ্যমিকের বলো, কোনো টেস্ট পেপারে বলো, তখন এই কোশ্চেনটা থাকে যে সব শক্তির মূল উৎস কি? সব শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, সব শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। বোঝা গেল? একটা এটা লিখে নিয়ে রাখবে যে পর্যায়ন কথাটি প্রথম কে ব্যবহার করেন, পর্যায়ন প্রক্রিয়াটি প্রথম কে ব্যবহার করেন? এটা হচ্ছে মার্কিন ভূতত্ত্ববিদ কে, জি.কে. গিলবার্ট। কে? জি.কে. গিলবার্ট। মার্কিন ভূতত্ত্ববিদ কে, জি.কে. গিলবার্ট এই পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন। বোঝা গেল? জি.কে. গিলবার্ট। তাহলে দেখো, আমরা তো নদী পড়লাম, তাহলে নদীর যে জলপ্রবাহটা হচ্ছে, এই নদীর জলপ্রবাহ দুটো এককের মাধ্যমে পরিমাপ করা হয়। নদীর জলপ্রবাহ পরিমাপ করার এককের নাম হচ্ছে কি, এটা আমি মিটিয়ে দিচ্ছি। নদীর জলপ্রবাহ মাপার একক হচ্ছে একটা কিউসেক, আর 2 নম্বর হচ্ছে কিউমেক। কিউসেক আর কিউমেক দিয়ে কি নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয়, নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয়। তাহলে কিউসেক কাকে বলে, কিউমেক কাকে বলে? নদীর কোনো নির্দিষ্ট অংশ থেকে বা নদীর কোনো নির্দিষ্ট জায়গা থেকে যখন এক সেকেন্ডে কি হবে, যদি 1 ঘনফুট 1 সেকেন্ডে কি, যখন 1 ঘনফুট কি হবে, জল প্রবাহ হবে। কিউসেক কাকে বলে? যখন নদীর কোনো নির্দিষ্ট জায়গা থেকে 1 সেকেন্ডে 1 ঘনফুট যদি জল প্রবাহ হয়, তখন সেটাকে আমরা কি বলবো, কিউসেক বলবো। আর কিউমেক কাকে বলে? নদীর কোনো নির্দিষ্ট জায়গা থেকে যখন 1 সেকেন্ডে 1 ঘনমিটার জল প্রবাহ হয়, তখন সেটাকে আমরা কি বলবো, কিউমেক বলবো। বোঝা গেল? 1 সেকেন্ডে যদি 1 ঘনফুট জল প্রবাহিত হয় তখন সেটা হচ্ছে কিউসেক, 1 সেকেন্ডে যখন 1 ঘনমিটার জল প্রবাহ হচ্ছে সেটা হচ্ছে কিউমেক।
আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমরা শুরু করব কি, নদীর কত ধরনের কার্য করে থাকে। নদী কত ধরনের কার্য করে থাকে। নদী প্রধানত 3টি কার্য করে থাকে, এটা আমরা পরের দিন করব। আজকে এতদূর পর্যন্তই থাক। এইগুলো তোমরা কি মুখস্থ করবে, আর এগুলোর নোটস আমরা আমাদের হোয়াটসঅ্যাপের ফ্রি গ্রুপে দিয়ে দিব। কিউসেক কাকে বলে, কিউমেক কাকে বলে, 1 নম্বরে যে এমসিকিউ গুলো আছে, 2 নম্বরে যে এসএকিউ গুলো আছে, সবগুলোকে আমাদের হোয়াটসঅ্যাপের ফ্রি গ্রুপে দিয়ে দেওয়া হবে। তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিসক্রিপশনে সেই লিঙ্কটা থাকবে, তোমরা সেখানে গিয়ে জয়েন হয়ে নিবে। এবং যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই তোমাদের ভাই বোনের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা মাধ্যমিক এই বছর মাধ্যমিক, পরের বছর মাধ্যমিক দাও, তাহলে অবশ্যই ক্লাসগুলো রেগুলার করবে। আমরা রেগুলার এই ভিডিওগুলো আপলোড করব। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আজকে এতদূর পর্যন্তই, ঠিক আছে, ভালো থেকো।